রেকর্ড ক্যামেরা মনে হয়। ঠিক আছে, আজকের বৃহস্পতিবার, আজকে 23 তারিখ। আমি একটু বলে নিচ্ছি, তার কারণ ভিডিও ক্যামেরাতে দিনটা আর তারিখটা উঠে থাকবে, সবাই বুঝতে পারবে, তার জন্য একটু বলে নিচ্ছি। তো মাঝে মাঝে একটু প্রবলেম এখন আবার হবে, এই যে 2-1জন লেফটও করে যাচ্ছে। তো যারা লেফট করে যাবে বা লেফট হয়ে যাবে তারা আবার রিজয়েন করে নিও, কারণ আমি আর নতুন করে এই চাপ নিতে পারবো না। 10টা থেকে ক্লাসটা হলো না, 11টা থেকে এখন ক্লাসের মাঝখানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য একটু মুড নিয়ে ক্লাসটা শুরু করব। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা। প্রত্যেকে সাউন্ডটা মিউট করে রাখো। 2-1জনের স্পিকার এখনও আনমিউট হয়ে রয়েছে। এখন আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করব না, তাই প্রত্যেকে সাউন্ড মিউট করে রাখো। আমি যখন আলোচনা করব হোমওয়ার্ক নিয়ে, তখন তোমাদের জিজ্ঞেস করব, তখন তোমরা প্রশ্ন করবে, আর যে যা উত্তর লিখেছো উত্তরগুলো বলবে। আমরা সবাই মোটামুটি মেলাবো, আমি কারেকশান করে দেব। এখন মিউট করে রাখো। আমার কথা শোনা যাচ্ছে আমি ধরে নিচ্ছি প্রত্যেকের। যদি শোনা না যায় তাহলে ওইখানে হোয়াটসঅ্যাপে লিখবে, আমি দেখতে পাবো, তখন আবার একবার অন্যভাবে ব্যবস্থা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা। এই খেয়া কবিতা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের নাম চৈতালি। চৈতালি কথার মানে কি? চৈতালি কথার অর্থ কি? চৈতালি কথার অর্থ হলো চৈত্র মাসে যে শস্য ওঠে তাকে বলা হয় চৈতালি। চৈত্র মাসে, বছরের শেষ মাস হলো চৈত্র মাস, তাহলে বছরের শেষের দিকে চৈত্র মাসে উৎপাদিত যে শস্য তাকে চৈতালি বলা হয়। কবি এই কাব্যগ্রন্থে যে সমস্ত কবিতাগুলোকে অন্তর্ভুক্ত করেছেন, প্রায় প্রত্যেকটা কবিতাই এই বছরের শেষের দিকে রচনা করা, আর তার জন্যই ওই সময়কালের সঙ্গে মিলিয়ে কবি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থের একটি জনপ্রিয় কবিতা এই খেয়া কবিতা, তোমাদের 9ম শ্রেণীর পাঠ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা আমি একবার পড়ছি, তোমরা সামনে বইটা রেখেছো, তো বইটার দিকে একটু তাকাও, দেখে নাও, শুনে নাও। তবে আমি আশা করব এই কবিতাটা সবার মুখস্থ হয়ে রয়েছে। কবিতাটা ছোট আছে, অনেকদিন আগে আমি মুখস্থ করতে বলেছিলাম, সবাই মুখস্থ করে নিয়েছো আশা করি। তাও কবিতাটা আমি একবার পড়ছি, তোমরা একবার কবিতার সঙ্গে মিলিয়ে নাও, আর মুখস্থ যাদের করা আছে তাদের আর বইয়ের দিকে দেখাবার দরকার নেই, তারা একবার মনে মনে আমার সঙ্গে আবৃত্তি করে নাও। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা 2 তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে 2খানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। শোনা গেল নিশ্চয়ই কবিতাটা? রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া। খেয়া কবিতা রচনার পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তাও আরেকবার আলোচনা করে নিই সংক্ষেপে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় ঠাকুর বাড়ির
জমিদারি দেখাশোনার কাজকর্মে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেরিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নামক বিশাল আকৃতি একটা বোটে চড়ে পদ্মার বক্ষে তিনি ঘুরে বেরিয়েছেন। আর এই পদ্মার বক্ষ যে সমস্ত অঞ্চল জুড়ে, বাংলাদেশের যে সমস্ত অঞ্চল জুড়ে, সেই অঞ্চলগুলোর মধ্যে প্রধানত 3টি অঞ্চল রবীন্দ্রনাথের লেখায় সারা বিশ্বময় খ্যাত হয়ে উঠেছে। বাংলাদেশের এই 3খানা গ্রাম, এই 3খানা অঞ্চল, শিলাইদহ, পাতিশর, শাজাদপুর। এই শাজাদপুর আর পাতিশর, প্রধানত এই দুটি গ্রামে রবীন্দ্রনাথ যখন জমিদারি কাজকর্ম দেখাশোনার জন্য অবস্থান করছেন, জমিদারি কাজকর্ম দেখাশোনার দিকে তার কিন্তু মন নেই। বিষয় আশয়ের প্রতি, বিষয় আশয় দেখাশোনার প্রতি তার কিন্তু একটা উদাসীনতা কাজ করছিল। তিনি প্রায় বেশিরভাগ সময় এই পদ্মা নামক বোটে চড়ে নদী বক্ষে ঘুরে বেরিয়েছেন। উপলব্ধি করেছেন গ্রামীণ জগৎকে, গ্রামীণ প্রকৃতিকে। গ্রামীণ এই জগৎ, গ্রামীণ এই প্রকৃতির মাঝে কবি একাত্ম হয়ে গিয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন। তবে শুধু প্রকৃতি নয়, গ্রাম বাংলার সহজ সরল আত্মভোলা মানুষগুলো কবিকে গভীরভাবে টেনেছিল, দারুণভাবে টেনেছিল। তাই এই জমিদারি দেখাশোনা কাজকর্মের সময়কালে কবি যেন প্রত্যক্ষভাবে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির সাথে আর সেখানকার মানুষের সাথে হৃদয়ের গভীর বন্ধনে বাধা পড়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন কলকাতায়, জোড়াসাঁকো। কলকাতার পরিবেশ মানে কি না, নগর জীবনের পরিবেশ। কলকাতার পরিবেশ মানে হচ্ছে যান্ত্রিকতার পরিবেশ। শহর, নগর, এ তো যান্ত্রিক হয়ে ওঠে দিনকে দিন। যান্ত্রিকতা কবিকে গ্রাস করেছিল। আমরা যারা শহরে রয়েছি, আমরা জানি যে নগর জীবন বা এই শহরের জীবন কতখানি গতিশীল, কতখানি গতিময়। এই নগর জীবনে আমরা প্রতি মুহূর্তে ছুটে চলেছি। সময়ের সাথে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তার জন্যই আমাদেরকেও সময়ের সঙ্গে ছুটতে হচ্ছে, দৌড়তে হচ্ছে। ব্যস্ততার শেষ নেই। আর এই ব্যস্ততার মাঝে কিন্তু আমরা ভুলেই যাই যে সত্যি একটা শান্ত, স্নিগ্ধ, সুস্থির জীবন আছে। আর এই গতিশীল জীবনের মাঝে আমরা যেন পিষ্ট হয়ে পড়ছি। আমাদের মনটা পিষ্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের মনের উপরে এই শহরের যে বিষাক্ত পরিবেশ, যে যান্ত্রিক পরিবেশ, যে কঠিন বা নিষ্ঠুর বাস্তব পরিবেশ আমাদের মনটাকে পিষে মারছে। তাই মাঝে মাঝে কিন্তু হাঁপিয়ে উঠতে উঠতে আমরাও গ্রাম বাংলার সবুজের সান্নিধ্য কামনা করি। কবির সাথে আমরাও হারিয়ে যেতে চাই ওই শান্ত, স্নিগ্ধ, অনাড়ম্বর গ্রামীণ পরিবেশের মাঝে। তাহলে কবি এই পদ্মা নামক বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছেন নদীবক্ষে। আর এই সময় যে নদীতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন সেই নদীটা একটা অখ্যাত নদী। পদ্মা নদীর বুকে যেমন ঘুরে বেরিয়েছেন, তেমনি পদ্মা নদীর পাশাপাশি আরও বাংলাদেশের কত নদীবক্ষে কবিকে ঘুরে বেড়াতে শোনা গেছে। তার বিভিন্ন লেখায় উঠে এসেছে সেই সমস্ত নদীর কথা। এরকমই একটা নদীর কথা রয়েছে যেটা বাংলাদেশের অখ্যাত নদী, যার নাম হলো নাগর নদী। নাগর, এই নাগর নদীতে কবি পদ্মা নামক বোটে চড়ে অপেক্ষা করছেন। বোট একটা জায়গায় নোঙর করেছে, বোট একটা জায়গায় ভিড়ানো রয়েছে। তখন গ্রীষ্মকাল,
প্রচণ্ড গরম, মাঠ থেকে ধান উঠে এসেছে, ধুধু প্রান্তর, ফাঁকা মাঠ, আর গরমের হলকা, আগুনের হলকা যেন গা পুড়িয়ে দিয়ে যাচ্ছে। কবি তখন এই নাগর নদীতে পদ্মা নামক বোটে পদ্মার উপরে ঘরের মধ্যে বসে রয়েছে। সেই বোটের জানালার খড়খড়ি ফেলা রয়েছে। খড়খড়ি কি? জানালার একটা পর্দা, জানালার একটা আবরণ, যে আবরণটাকে একটা দড়ি দিয়ে টাঙানো থাকে। দড়িটাকে যদি টানা হয় দেখবে গুটিয়ে গুটিয়ে রোল হতে হতে ওটা উঠে যায়। এটা হচ্ছে জানলার খড়খড়ি, ঝাঁপ বিশেষ। তো সেই জানলার খড়খড়ি বাইরের রোদের হলকাটাকে আটকাচ্ছে, প্রচণ্ড গরমের হাত থেকে কিছুটা হলেও কবিকে রক্ষা করছে। হ্যাঁ বলো। বলছি ওই বোটে জানালার খড়খড়ি ফেলা রয়েছে। খড়খড়ি, খড়খড়ি মানে ঝাঁপ বিশেষ, যে খড়খড়ি একটা দড়ি দিয়ে আটকানো থাকে। দড়িটাকে যখন টানা হয়, খড়খড়িটা এরকম গুটিয়ে গুটিয়ে, আমি ক্যামেরাটাকে অন করে রেখেছি দেখতেই পাবে, দড়িটা যখন টানা হয় দেখবে ঝাঁপটা বা খড়খড়িটা এরকম রোল হতে হতে গুটিয়ে গুটিয়ে উপরের দিকে উঠে যায়। তো সেই জানলার খড়খড়ি বা ঝাঁপটা ফেলা রয়েছে বাইরের রোদের হলকা থেকে, আগুনের হলকা থেকে বাঁচার জন্য। তাহলে কবি কিন্তু একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন, বোটের উপরে ঘরের মধ্যে কবি কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে। এই ব্যাপারটাকে বোঝা নয়, এই ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করো। তোমরা আমার এই আলোচনার সাথে সাথে নিজেরা যেন নিজেদের কল্পনা প্রবণ মনটাকে নিয়ে যাও কবির সাথে, কবির কাছে। ভেবে নাও ওই বাংলাদেশের একটা অখ্যাত নদী নাগর নদীতে একটা বোট, যেখানে কবি বসে রয়েছেন। আমরা কিন্তু এখন আমাদের মনের চোখ দিয়ে কবিকে দেখতে পাচ্ছি। এই নদীর একদিকে একটা ছোট্ট গ্রাম, একদিকে একটা ছোট্ট গ্রাম, কবি দেখতে পাচ্ছেন সেই গ্রামে পর্ণকুটির, অর্থাৎ পাতায় ছাওয়া বাড়িগুলো, মাটির বাড়ি এবং তার ছাউনি পাতা দিয়ে বা খড় দিয়ে। ওই গ্রামের কোথাও রয়েছে ধানের গোলা বা মরাই, কোথাও কোথাও রয়েছে বিচারির স্তূপ মানে খড়ের স্তূপ, খড়ের গাদা, গোয়াল ঘর কবি দেখতে পাচ্ছেন। একদিকে একটা ছোট্ট গ্রাম, আর ওই নদীটার অন্যদিকে দেখা যাচ্ছে মাঠ থেকে ধান উঠে এসেছে, এখন ধুধু করছে ফাঁকা মাঠ। তার মানে এই কবিতার পেছনে যে প্লটটা কাজ করছে, যে প্রেক্ষাপট, যে জায়গাটা কাজ করছে, যে সময়টা কাজ করছে, সেটাকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। এইবারে জানলার খড়খড়ি বন্ধ, বাইরে গরমের উত্তাপ থেকে, রোদের হলকা থেকে বাঁচার জন্য, নিজেকে আড়াল করার জন্য কবি জানলার খড়খড়ি ফেলে রেখেছেন। সেই জানলার খড়খড়ি দিয়ে কবির দৃষ্টি চলে যাচ্ছে বাইরের দিকে। এবারে দেখো, কবির মন যেন ক্যামেরার লেন্সের মতো একটা জায়গায় ফোকাস করেছে, একটা জায়গায় স্থিরভাবে নিবদ্ধ হয়ে রয়েছে। এই জিনিসটাকে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব। আমরা যখন আমাদের খালি চোখে বাইরের দিকে তাকাই তখন কি দেখতে পাই? না, বাইরের অনেকটা এলাকা জুড়ে আমরা অনেক রকমের ছবি দেখতে পাই। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমরা খালি চোখে ধরো বাইরে কোথাও দাঁড়িয়ে রয়েছি, চারদিকে দেখছি, তখন আমাদের এই খালি চোখে কিন্তু শুধু একটা দুটো জিনিস নয়, আরো অনেক রকমের জিনিস কিন্তু চোখে পড়ে। হয়তো সামনাসামনি যেটা সেটা বেশি করে দৃষ্টি পড়ে, আর আশেপাশে অস্পষ্ট হলেও কিন্তু আমাদের চোখে আসে, চোখে ধরা পড়ে। কিন্তু সাউন্ডটা মিউট করো, আওয়াজ হচ্ছে। কিন্তু
যদি আমরা ক্যামেরায় চোখ লাগাই তাহলে দেখবে ক্যামেরার লেন্স ঠিক যে জায়গাতে গিয়ে ফোকাস করেছে ঠিক সেই জায়গায় আমাদের চোখটা নিখুঁতভাবে সেই জায়গার ছবিটাকে ধরে। ক্যামেরার লেন্সে যদি আমরা চোখ লাগাই তাহলে দেখা যায় ক্যামেরার লেন্সের মধ্যে ঠিক একটা নির্দিষ্ট জায়গায় আমরা কিন্তু সেই ছবিটাকে গভীরভাবে নিখুঁতভাবে ধরতে পারি। তখন তার উপরে আমাদের যে পর্যবেক্ষণ শক্তি সেটা কিন্তু গভীরভাবে কাজ করে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কবি এই নাগর নদীর দুপাশের দুটি দৃশ্যকে পর্যবেক্ষণ করেছেন। একদিকে একটা গ্রাম আর একদিকে ওই গ্রামের মানুষদের তথা গ্রামবাসীদের ফাঁকা জমি, যে জমি তাদের অন্নের উৎস। গ্রাম বাংলার মানুষ কৃষিজীবী মানুষ, বেশিরভাগেরই জীবিকাই হলো কৃষিকাজ। তাহলে ওই কৃষিকাজ তাদের অন্ন সংস্থানের উৎস। একদিকে গ্রাম, মাঝখানে নদী, অন্যদিকে মাঠ। যখন চাষবাসের সময় হয় তারা এই গ্রাম থেকে নদী পার হয়ে ওই মাঠে যায়, চাষবাস করে, আবার ফিরে আসে। আবার যখন ওই ক্ষেত খামারকে পরিচর্যা করার দরকার হয় তখন আবার নৌকায় করে চড়ে আবার ওই ধারে যায়, আবার ফিরে আসে। আবার যখন ধান তোলার সময় হয় তখন আবার যায়, আবার নৌকায় চড়ে ফিরে আসে। তাহলে এটা হচ্ছে এই কবিতার পেছনে একটা এইরকমই একটা বাস্তব ভাবনা কাজ করছে। কিন্তু কবি এই খেয়া কবিতায় একটু পরিবর্তন করেছেন। আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমি এর আগেও আলোচনা করেছিলাম, তখন কোথাও বেড়াতে গিয়ে আমরা সেখানকার যে ছবিটা ধরি আবার ফিরে আসার পরে পুরোপুরি কিন্তু ওই ছবিটাই আমাদের দ্বারা যখন কোনো গল্প লিখিত হয় সেই গল্পে কিন্তু হুবহু উঠে আসে না। তখন আমরা কি করি, তাকে কোথাও না কোথাও বদলাই, কোথাও না কোথাও পরিবর্তন করি। কারণ যা দেখি, যা শুনি সেটাকে যদি আমরা তুলে ধরি তাহলে সেটা কিন্তু গল্প হয় না, সেটা সাহিত্য হয় না, সেটা কি হয়ে যায়, একটা রিপোর্ট, একটা প্রতিবেদন হয়ে যায়। আর প্রতিবেদন বা রিপোর্ট কারা পেশ করে? সাংবাদিকরা, সংবাদ মাধ্যমে পেশ করে। সেটা তার গল্প হয় না, সেটা তার সাহিত্য হয় না। সাহিত্য তখনই হবে যদি সাহিত্যিকেরা, কবিরা সেই বাস্তব চিত্রের সাথে সাথে তাদের কল্পনার রং জড়িয়ে তাকে উপস্থাপন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কবিতার পেছনে আসল একটা জায়গার কথা, আসল একটা সময়ের কথা। আর কবির ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই গ্রাম, ওই নদী এবং মাঠকে তিনি যেন ক্যামেরার লেন্সে ধরেছেন তার হৃদয়ের ক্যানভাসে। কিন্তু আমাদের এই কবিতাতে উঠে আসছে, দেখতে পাচ্ছি একটা অখ্যাত নদী, নদীর নাম এখানে বলা হয়নি। তাই আমরা পরীক্ষার সময় কিন্তু নদীর নাম লিখব না। আমরা পরীক্ষার সময় লিখব একটা অখ্যাত নদী। এই অখ্যাত নদীর দুদিকে দুটি গ্রাম রয়েছে। কি বোঝা যাচ্ছে? কোথাও না কোথাও কবি একটু পরিবর্তন করলেন, তাকে কবিতায় যখন উপস্থাপন করেছেন, সাহিত্যে যখন রূপায়িত করেছেন তখন কিন্তু পরিবর্তন করলেন। একদিকে একটা গ্রাম, একদিকে মাঠ নয়, দুই দিকে দুটো গ্রাম। এই দুই দিকে দুটো গ্রাম উচ্ছল, প্রাণবন্ত, কর্মমুখর। কিন্তু গ্রামের যে কর্মমুখরতা সেটা শহরের মতো এত গতিশীল কখনোই নয়। আমাদের শহরের মানুষেরা আমরা কিন্তু প্রতিনিয়ত কর্মব্যস্ত, কাজে ব্যস্ত। এখনো পর্যন্ত রাত দুপুর পর্যন্ত আমরা আমাদের কাজে কিন্তু ডুবে রয়েছি। আমাদের হাতে যেন অবসরের সময় নেই, অবকাশের সময় নেই। কিন্তু গ্রাম বাংলার মানুষের হাতে কি অবকাশের সময় নেই? হ্যাঁ, যথেষ্ট অবকাশের বা অবসরের সময় আছে। কিন্তু যখন চাষবাসের সময় আসে, ফসল কাটার সময় আসে, তখন কিন্তু তারা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তারপরে ফসল উঠে যাওয়ার পরে, ধান ঝাড়ানোর পরে, ধান থেকে
চাল তৈরি করার পরে কিন্তু কিছুটা হলেও তাদের হাতে যথেষ্ট সময় থাকে, যে সময়টা আমাদের নেই। সারা বছর আমরা ব্যস্ত, সারা বছর আমরা দুরন্ত গতিতে ছুটে চলেছি। আমরা ছুটে চলেছি কোনো কিছু পাওয়ার আশায়, আমরা ছুটে চলেছি আমাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার আশায়, আমরা ছুটে চলেছি আমাদের মনের মধ্যে যে একটা উগ্র বাসনা রয়েছে সেই উগ্র বাসনাকে চরিতার্থ করার আশায়। লোভ, আরাম স্বাচ্ছন্দ্যে জীবনটাকে ভরিয়ে তোলার লোভ, জীবনে বিশাল কিছু করব, বড় কিছু করব, বিরাট প্রতিষ্ঠা, যশ, খ্যাতির লোভ, ক্ষমতার লোভ। ক্ষমতার লোভও আছে আমাদের মধ্যে, কারোর কারোর মধ্যে সুপ্ত অবস্থায় আছে, কিন্তু ক্ষমতার লোভ মানুষের এটা কিন্তু সহজাত প্রবৃত্তি। এই লোভ কিন্তু থাকবে, লোভটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, কিন্তু কখনো কখনো আমরা তাকে সংযত করি, নিয়ন্ত্রণ করি। কিন্তু সেই লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, সেই লোভ যখন উগ্র পর্যায়ে গিয়ে পৌঁছায়, তখন কিন্তু ছিনিয়ে নেওয়ার জন্য একটা হিংসাত্মক রাস্তাকে আমরা বেছে নিই। আর তার পরিণতি দেখা যাচ্ছে দ্বন্দ্ব, সংঘাত, রক্তপাত, কেড়ে নেওয়ার মানসিকতা থেকে, ছিনিয়ে নেওয়ার মানসিকতা থেকে, ক্ষমতা দখলের মানসিকতা থেকে। আর এই ক্ষমতা দখলের মানসিকতা থেকেই কিন্তু আসছে একটা সাম্রাজ্যের উত্থান আর একটা সাম্রাজ্যের পতন। এই কবিতাতে আছে। কবিতার ইতিহাস চেতনায় ধরেছেন, ইতিহাসের অতীতকে তিনি বর্তমানের নিরিখে বিচার করেছেন। ইতিহাসের পাতায় কবি পৌঁছে গেছেন, ইতিহাসের পথ ধরে তিনি সাম্রাজ্যবাদীদের উত্থান পতন দেখছেন। একটা রাজশক্তির উত্থান আর একটা রাজশক্তির পতন দেখছেন। আর একটা রাজশক্তির যখন উত্থান ঘটে, তখন ওই রাজশক্তি কি করে, আর একটা রাজশক্তিকে পদদলিত করে, একেবারে নিশ্চিহ্ন করে কিন্তু ক্ষমতায় আসীন হয়। তো পদদলিত করতে গেলে, নিশ্চিহ্ন করতে গেলে দ্বন্দ্ব হবেই, সংঘাত হবে, রক্তপাত হবে, রক্ত তো ঝরবেই। তো ইতিহাসের পাতায় এভাবে রক্তাক্ত কাহিনী লুকিয়ে রয়েছে। কিন্তু এটা ঠিকই যে একটা সাম্রাজ্য চিরস্থায়ী তো কখনো হতে পারে না, একটা রাজশক্তি চিরস্থায়ী কখনো হতে পারে না, ইতিহাস তার প্রমাণ। একটা রাজশক্তির উত্থান ঘটেছে, সেটা হয়তো দীর্ঘস্থায়ী হয়েছে, কিন্তু চিরস্থায়ী কখনোই হয়নি। সেই রাজশক্তির পতন হয়েছে, আবার একটা রাজশক্তির উত্থান ঘটেছে। হয়তো সেই রাজশক্তি চেষ্টা করেছে দীর্ঘস্থায়িত্ব লাভ করতে, কিন্তু সেই রাজশক্তি চিরস্থায়ী হয়নি। আমাদের এই দেশের বুকে কত রাজশক্তি এলো আর গেল। আর কবি যখন এই কাব্য রচনা করছেন, এই কবিতা রচনা করছেন, তখন আমাদের দেশে কোন রাজশক্তি শাসন করছে? না, ব্রিটিশরা। ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে, কিন্তু কবির তিরোধানের মাত্র কয়েক বছরের মধ্যে তাদের বিদায় নিতে হয়েছে। এই ব্রিটিশদের পূর্বে দিল্লির সিংহাসনে তথা ভারতবর্ষে ছিল কারা? না, মোগল শাসক। মোগলদের পূর্বে কারা ছিল? না, ইসলামী যুগ শুরু হয়েছিল। তাহলে এই একের পর এক সাম্রাজ্যবাদ ধ্বংস বা ধ্বংসাত্মক পরিণতির মধ্য দিয়ে তাদের নিষ্ঠুর পতন ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে বলে একটা কবিতা আছে, তোমরা হয়তো পড়েছো। ওরা কাজ করে। এই ওরা কাজ করে কবিতায় কবি বলছেন, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। রাজছত্র মানে রাজার ছত্র, অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদের প্রতীক। রাজার ছত্র মানে রাজার মাথার উপরে সিংহাসনে যে ছত্র ধারণ করা থাকে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয় স্তম্ভ মূঢ় সম অর্থ তার বলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এতদিন ধরে অস্ত্র হাতে নিয়ে
সেই রক্তমাখা অস্ত্র নিয়ে যারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, কালক্রমে দেখা গেছে কি তারা কিন্তু বিদায় নিয়েছে, তাদের জায়গা হয়েছে শিশুদের পাঠ্যপুস্তকে, অর্থাৎ শিশুদের পাঠ্যপুস্তক সম ইতিহাসের পাতায় জায়গা হয়েছে এই রক্তলোভী সাম্রাজ্যবাদীদের। পতন তো ঘটেছে, এই কবিতাতেও আছে পতনের কথা। একটু আগে আমি আলোচনা করছিলাম, আগের ক্লাসটা হলো না, সেই সময় কয়েকজনের সঙ্গে আলোচনা করছিলাম প্রশ্ন নিয়ে, যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট সাম্রাজ্যবাদের প্রতীক। এই সোনার মুকুট কত ফুটে মানে বিকশিত হয়েছে, মানে রাজশক্তির উত্থান ঘটেছে। আবার টুটে টুটে গেছে মানে ভেঙে গেছে, ধ্বংস হয়েছে এই রাজশক্তি। তাহলে এইরকম দ্বন্দ্ব সংঘাত, রক্তপাত, হিংসা, লোভ, মারামারি, একটা রাজশক্তির উত্থান পতন, একটা রাজশক্তির একেবারে বিনষ্ট হয়ে যাওয়া, এসব আমরা কোথায় দেখতে পাই প্রধানত? এসব আমরা দেখতে পাই প্রধানত নাগরিক সমাজে, নগর জীবনে। আমরা নগর জীবনের অধিবাসী বলেই কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের মধ্যে ওই পাওয়ার লোভটা প্রচন্ড। আমরা যেভাবে হোক যখন সহজ পথে পাই না, তখন কিন্তু আঙুলটাকে বাঁকাই। সহজে যখন হয় না, তখন আঙুলটাকে একটু টেরা করি, বাঁকিয়ে ফেলি, অর্থাৎ ছিনিয়ে নিই আমরা। কিন্তু এই যে ছিনিয়ে নেওয়ার প্রবৃত্তি তুলনামূলকভাবে এই শহর জীবনের মানুষের থেকে, এই নাগরিক জীবনে অভ্যস্ত আমাদের থেকেও প্রায় নেই বললে চলে, অনেক কম। তা হলো গ্রামের সহজ সরল আত্মভোলা মানুষগুলো। তোমাদের মনে হতে পারে, কি বলেন স্যার, গ্রামের মানুষ সহজ সরল, গ্রামের মানুষদের মধ্যে হিংসা নেই, তারা প্রতিহিংসা পরায়ণ হয় না, তারা আঘাত হানে না, আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত করে না, তারাও কেড়ে নেয় না নাকি? তাহলে গ্রামে তো কত রক্তপাত এখন আমরা দেখছি। আমরা এই আজকের সময় দাঁড়িয়েও তো কিন্তু গ্রামবাসীদের মধ্যে সংঘাত দেখি, গোষ্ঠীদ্বন্দ্ব দেখি, প্রাণ কেড়ে নেওয়ার এই মানসিকতা আমরা দেখছি। তাহলে কি করে আমরা বলতে পারি যে গ্রামের মানুষ সহজ সরল মানুষ? আসলে না। এই যে শহরের যে ঢেউটা, সেটা যখন গিয়ে গ্রামে আছড়ে পড়ে, তখন গ্রামের মানুষের সহজ সরল মনগুলোকে বিষিয়ে দেয়, বিষাক্ত করে দেয়। আমরা জন্মের পর থেকেই, যখন থেকে আমাদের বোধ শক্তি তৈরি হয়েছে, যখন থেকে আমরা বুঝতে শিখেছি, তখন থেকে কিন্তু আমাদের মাথার ভেতরে ঢোকানো হচ্ছে যে এটা ঠিক, এটা ভুল। বিশেষ করে তোমার স্বার্থে এটা ঠিক, তোমার স্বার্থে এটা ভুল, মানে ব্যক্তি স্বার্থের ব্যাপারটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, মগজের মধ্যে ঢুকিয়ে দেয়। আমাদেরকে ঢোকানো হয় না যে আমরা কিভাবে ভালো মানুষ হব, কিভাবে নিঃস্বার্থ হয়ে আমরা মানুষের জন্য কাজ করব। না, আমাদেরকে কিন্তু মোটেও শেখানো হয় না। আমাদেরকে প্রতি মুহূর্তে এটাই বোঝানো হয়, এটাই শেখানো হয় কিভাবে আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালোভাবে প্রতিষ্ঠিত হব। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এই যে প্রবণতা, এটা ছোট থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। আর এই প্রবণতা আস্তে আস্তে ঢেউয়ের মতো আমরাই ত্বরান্বিত করি শহর ছাড়িয়ে গ্রাম বাংলার মানুষের মধ্যে। তাই আজকের গ্রাম বাংলার মানুষেরাও কিন্তু বিদ্বেষ, হিংসা, সংঘাত, স্বার্থপরতা এর মধ্যে ডুবে যাচ্ছে। তার মানে এদের মধ্যে যে মানবিকতা ছিল, এদের মধ্যে যে মিলেমিশে বেঁচে থাকার একটা মধুর সম্পর্ক ছিল, সেটা যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু আজকের নয়, আজ থেকে বহু বছর আগে কবি তুলনামূলকভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন। কি সিদ্ধান্ত? না, তিনি একদিকে এই শহরের তথা
নগর জীবনের এই সংঘাতপূর্ণ জীবনযাত্রা, গতিময় জীবনযাত্রা, আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, বিলাসিতাপূর্ণ জীবনযাত্রা, আর তার পাশে তিনি তুলনামূলকভাবে উপস্থাপন করেছেন বা পেশ করেছেন গ্রামীণ জীবনের শান্ত স্নিগ্ধ অনাড়ম্বর জীবনযাত্রা। প্রকৃতি সেখানে নিজের ছন্দে উচ্ছল প্রাণবন্ত এগিয়ে চলেছে, আর গ্রামীণ জীবনধারায় সহজ সরল মানুষগুলো তারা আন্তরিকতা দিয়ে একে অপরকে বেঁধে রেখেছে। কি মধুর সম্পর্ক তাদের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি বলে একটা কবিতা আছে, 2 বিঘা জমি। সেই 2 বিঘা জমি কবিতায় উপেন নামক একজন গ্রামবাসীর কথা বলা হয়েছে, একজন গরিব চাষির কথা বলা হয়েছে, যার 2 বিঘা জমি ছিল। সেই 2 বিঘা জমি কেড়ে নিয়েছে জমিদার দেনার দায়ে অজুহাতে। সে তার ভিটে মাটি ছেড়ে বার হয়েছিল বিশ্ব ভ্রমণে, বিশ্ব পরিক্রমায়, কিন্তু কোথাও সে শান্তি পায়নি। সে ঘুরে বেরিয়েছে দেশান্তরে, কিন্তু কোথাও সে তৃপ্তি পায়নি, স্বস্তি পায়নি। কারণ তার সেই শান্তি, তার সেই স্বস্তির ঠিকানা কিন্তু তার গ্রাম, তার ভিটে। তাই সেই বহু বছর পরে যখন সেই গ্রামের টানে আবার ফিরে এসেছে এবং গঙ্গার তীর ধরে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন কবি বলছেন, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি দেখতে পাচ্ছে। দূরে দূরে যে গ্রামগুলো, সেই গ্রামগুলোকে উপেন মনে করছে যে ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছায়া সুনিবিড়, নিবিড়ভাবে ছায়া দিয়ে ঘেরা সেই গ্রামগুলো তার কাছে একটা শান্তির নীড়। নীড় মানে তো পাখির বাসা, কিন্তু এখানে আবাসস্থল, এখানে ঠিকানা, আশ্রয়স্থল, শান্তির নীড় ওই ছোট ছোট গ্রামগুলো। আসলে উপেনের চোখে যে শান্তির ঠিকানা, শান্তির নীড়, সেটা আসলে কবির হৃদয়ের শান্তির স্বস্তির একটা ঠিকানা। আসলে উপেনের চোখ দিয়ে কবি দেখেছেন গ্রাম বাংলার মধ্যে সবুজের সান্নিধ্যের মধ্যে, নিবিড় ঘন গাছগাছালির মধ্যে যে শান্তি আছে, সেই শান্তি আর কোথাও নেই। তাই আমাদের মন কিন্তু বারবার এই হাঁপিয়ে ওঠা পরিবেশ থেকে ছুটে যায়। আমরা কিন্তু এখন মনে করি এই বদ্ধ অবস্থায় থাকতে থাকতে যে কখন এমন সুন্দর প্রকৃতির মাঝে যাওয়ার আমাদের সৌভাগ্য হবে। আদৌ কি আর সৌভাগ্য হবে? আদৌ কি আর কখনো আমরা সত্যি যেতে পারবো? কিন্তু আশা নিয়ে বসে আছি আমরা।